প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ শুরু করছি ইউসিবি টু দ্য পয়েন্ট। দর্শক, আপনারা জানেন টু দ্য পয়েন্টে আমরা সমসাময়িক বিষয়ে কথা বলে থাকি। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, বিষয়টির নাম আমরা দিয়েছি ঋণ নিয়মিত করা কেন, ব্যবসা বাঁচাতে। দর্শক, বিষয়টি আপনারা বুঝতে পারছেন। এই বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে পেয়েছি দুজন সম্মানিত আলোচক। আমাদের সঙ্গে আছেন আমার ঠিক বায়ে মামুন রশিদ, সাবেক ব্যাংকার, অর্থনৈতিক বিশ্লেষক, এবং আমার ডানে আছেন শরীফ জহির, চেয়ারম্যান ইউসিবি পিএলসি, ব্যবস্থাপনা পরিচালক অনন্ত গ্রুপ। দর্শক, আমি সঙ্গত কারণেই জনাব মামুন রশিদকে দিয়ে শুরু করব, কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক গত জানুয়ারি মাসে একটি কমিটি গঠন করে দেয়। আমাদের যেসব উদ্যোক্তারা ব্যবসা বাণিজ্যে পিছিয়ে পড়েছেন, নানা কারণে, রাজনৈতিক কারণ হতে পারে, সেটা ইউক্রেন যুদ্ধের পরবর্তী যে ফ্যাক্টরগুলো কাজ করেছে, বিভিন্ন কারণে সেই দুর্দশাগ্রস্ত উদ্যোক্তাদেরকে একটু স্বস্তি দিয়ে তারা যাতে আবার ব্যবসাটা নিয়মিত করতে পারেন, সেই জন্য সেই কমিটির অন্যতম সদস্য ডক্টর মামুন রশিদ। এই যে বড় ঋণ পুনর্গঠন নিয়ে আপনারা কাজ করলেন দীর্ঘ সময় ধরে এবং একটা চূড়ান্ত পর্যায়ে এসেছেন, দর্শকদেরকে আপনি প্রথমে একটা ধারণা দিবেন যে কোন প্রেক্ষাপটে এটা করতে হলো, কিভাবে আপনারা কাজটা করলেন এবং এতে কি সুফল পাবে আমাদের অর্থনীতি তথা ব্যাংকিং খাত। ধন্যবাদ। খুব ভালো লাগছে জনাব শরীফ জহিরকে সাথে পেয়ে। উনিও বলবেন বিরাট ব্যাংকের চেয়ারম্যান, উদ্যোক্তা পরিচালক। সো যেটা বলতে হয়, আমি যেহেতু প্রায় সারা প্রফেশনাল লাইফের পুরোটাই বিদেশি প্রতিষ্ঠানে কাজ করেছি, সো আমাকে যখন প্রথম প্রস্তাবটি দিলেন মাননীয় গভর্নর, পরবর্তীকালে মাননীয় অর্থ উপদেষ্টার সাথেও কথা হয়েছে এই প্রসঙ্গে। সো দুটি জিনিস বিবেচনায় ছিল। একটি জিনিস হচ্ছে যে সৎ উদ্যমী উদ্যোগী ব্যবসায়ীদেরকে আবারও মূল ধারায় ফেরত আনা, যারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছেন? ওই সার্কুলারে লেখা আছে যে কোভিড পরবর্তী রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, ডলারের মূল্য বৃদ্ধি, এবং তৎকালে ওই সময় যেটা আলোচিত হচ্ছিল এই পুনরুদ্ধার প্রকল্প কিংবা ঋণ পুনর্গঠন প্রকল্প নিয়ে, তখন যে শিল্পাঞ্চলে যে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অসন্তোষ দানা বেঁধে উঠেছিল, সেগুলোর প্রেক্ষিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। 2024 অগস্ট পরবর্তী না, পরবর্তীকালে যে শিল্পাঞ্চলে যে আনরেস্ট ডেভেলপ করেছিল, অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক কলকারখানা মব অ্যাটাক হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেই প্রেক্ষিতে পরবর্তীকালে আমরা যখন আলোচনা করছিলাম এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, শুধুমাত্র ওনারা ওনাদেরকে একটা লেবেল লাগাতে পেরেছে যে ওনারা বিরোধী দলের প্রতি সহানুভূতিশীল, তৎকালীন সরকারের বিরোধী দল। এবং এইটা যে এই মাত্রায় পৌঁছে গিয়েছিল আমরা নিজেরও জানতাম না, আমি অন্তত জানতাম না। এইভাবে হয়রানি, এইভাবে জাস্ট বিকজ ডাউটেড টু হ্যাভ বিন সাবস্ক্রাইবিং টু দ্য পলিটিক্যাল পার্টি ফান্ড, এরকম অভিযোগ এনে ওনাদেরকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। আমরা এমনও ক্লায়েন্ট পেয়েছি ওখানে যারা ব্যাংকের বড়োয়ার 16 বছর 17 বছর জেল খেটেছে। তাদেরকে তুলে নিয়ে গিয়ে আয়নাঘরে রেখে দেওয়া হয়েছে। তাদেরকে নির্বাচনে অংশ নিয়েছেন বলে এই 18 নির্বাচনে তুলে নিয়ে গিয়ে প্রথমে আয়নাঘরে রাখা হয়েছে, পরে 2 বছর 3 বছর জেলে রাখা হয়েছে। সো এই নতুন নতুন জিনিসগুলা ক্রিয়েট হয়েছে। সেখানে আমাদের কিছুটা মরাল হ্যাজার্ড ছিল, অন্তত আমার, যেটা আমি দুজন সাথে যারা আমার অন্তত নিয়োগকর্তা হিসাবে আমি মনে করি তাদের সাথে আলোচনা করেছি। সেটা হচ্ছে যে আমরা কি কালার ব্লাইন্ড হব নাকি হব না, যে আমরা কি সত্যিকারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, উদ্যমী উদ্যোগী শিল্পোদ্যোক্তারা, তারা যে কোনো এলিজেন্স থাকুক না কেন, তারা যদি সত্যিকার ক্ষতিগ্রস্ততা প্রমাণ করতে পারেন, ওই 5টি কারণে তাদেরকে আমরা হেল্প করব কিনা। আমাদের প্রতি যে পরামর্শ এসছে, আমরা শুধু ওই উদ্যোক্তাদের যারা যারা ওই সময়ের মধ্যে 30শে এপ্রিল ছিল প্রথম ডেট, দ্বিতীয় ডেট ছিল 2 সপ্তাহ বাড়িয়ে 15ই মন্ত্রণালয়ের পরামর্শক্রমে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের স্বীকৃতিক্রমে আমরা 15ই মে পর্যন্ত বিবেচনায় নিয়েছি। ওই কেসগুলা আমরা এখন আনছি মেরিট অনুসারে। আমরা আমাদের সাথে এটা হচ্ছে পুরোপুরি
যদিও উপদেষ্টা মণ্ডলীর পরামর্শক্রমে কমিটিটি করা হয়, এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি কমিটি। জি, আমি আপনার কাছে আবার আসছি জনাব মামুন রশিদ। আমি যেহেতু একজন উদ্যোক্তা আছেন এবং ইউসিবি ব্যাংকের কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর একাধিকবার বলেছেন যে দুইটি ব্যাংকের নাম ইসলামী ব্যাংক এবং ইউসিবি ব্যাংক, আপনারা বিপর্যস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর পথে যাত্রা আপনাদের এটা প্রশংসিত হয়েছে। এবং একই সাথে আপনি অনন্ত গ্রুপের মতো একটি বড় তৈরি পোশাক শিল্প কারখানারও আপনি দায়িত্বে আছেন। আমি যদি সার্বিকভাবে জানতে চাই, ঋণ পুনর্গঠন কমিটির অন্যতম সদস্য বলছিলেন, আপনার অভিজ্ঞতাটা কি এই সময়ে? আমি আপনার অভিজ্ঞতাটা একটু দর্শকদের জানাবেন। আমি বরাবরই বলে আসছি যে অ্যাকচুয়ালি এই ইন্টারিম সরকারের যদি কোনো সাকসেস যদি থাকে তাহলে আমরা বলবো যে ফাইন্যান্স ডিভিশনটা সবচেয়ে ভালো সাকসেসফুলি ওনারা হ্যান্ডেল করতেছে। তার মধ্যে সেন্ট্রাল ব্যাংক হ্যাজ প্লেড অ্যান ভেরি ইম্পর্টেন্ট রোল। আমাদের গভর্নর সাহেব থেকে শুরু করে এখন মামুন রশিদ সাহেবের মতো মানুষ যেখানে সময় দিচ্ছে, এটা বলবো যে আমরা লাকি অ্যাকচুয়ালি, যে ওনাদের যে ইন্টারন্যাশনাল যে এক্সপিরিয়েন্সগুলো আছে এবং ওনারা কন্টিনিউয়াসলি যেগুলো নিয়ে কাজ করতেছে, যেসব ব্যাংকিং অর্ডিন্যান্স নিয়ে আসলো এবং এখন ব্যাংকিং রিফর্ম যে অ্যাক্টটা আসতেছে সামনে, আমরা এটাকে ওয়েলকাম করি আসলে। তো তার মধ্যে কিছু জিনিস কন্ট্রাডিক্টরি হয়ে যায় আসলে, যেরকম আমরা তো আসলে চেষ্টা করতেছি যে এখন লোন রিকভারি যে ইউনিটগুলো ব্যাংকগুলোর, প্রত্যেকটা ব্যাংকই কিন্তু খুব প্রোঅ্যাক্টিভলি কাজ করতেছে। আমাদের ইউসিবিএলও যদি বলেন, আমাদের একটা যে ডিভিশনটা, যে রিকভারি ডিভিশন এবং আপনার লিগাল যে টিমটা, তাদেরকে মানে এনেবল করা হয়েছে যেন তারা যেন অ্যাক্টিভলি যেন কাজগুলো করতে পারে। তো কিছু ক্ষেত্রে এখানে আছে যেটা মামুন সাহেব বললো, যে এখানে আমরা যে অ্যাকচুয়ালি ডেফিনেশনে যদি বলি উইলফুল ডিফল্টার এবং যারা উইলফুল না, তার মধ্যে কোভিড একটা বড় একটা রিজন ছিল, পলিটিক্যাল রিজন ছিল, যে 16 বছর যারা অপোজিশন ছিল তাদের অথবা তারা ডিপ্রাইভ হয়েছে অনেকভাবে। তো জেনুইনলি যাদের কজ আছে, যাদের ধরেন ফ্যাক্টরি পুড়ে গেছে বা হয়তো বা ভেঙে ফেলা হয়েছে ডিউরিং দ্য আপনার চেঞ্জ ওভার্স, তাদের জন্য তো ডেফিনেটলি একভাবে ট্রিট করতে হবে। তো সেটা আমরা ইউজুয়ালি ফলো করতাম বিআরপিডি সার্কুলার 16 যেটা, সেটার আন্ডারে যে মিনিমাম ডাউন পেমেন্ট একটা 4% এবং একটা 10 ইয়ার পর্যন্ত ব্যাংকের উপর ছাড়া হতো আর কি। এখনও আমি মনে করি যে অ্যাকচুয়ালি আপনার ব্যাংকের উপরেই ডিসিশনগুলো দিতে হবে। তো কিছু ক্ষেত্রে যেগুলো বললাম যে জেনুইন রিজন, যেটা নাকি আমরা হয়তো বা বোর্ড থেকে পারতাম না, সেগুলোর জন্য হয়তো বা সেটা আপনার একটা স্পেশাল যে এখন যে জিনিসটা লার্জ লোন রিশিডিউলিং যেটা করা হচ্ছে, সেটা হয়তো বা এটা জাস্টিফায়েবল। বাট আমি যেটা বললাম যে অ্যাকচুয়ালি ব্যাংকের উপরে এটা ছাড়তে হবে, কারণ ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপ, ব্যাংকের যে আন্ডারস্ট্যান্ডিং, ব্যালেন্স শিট রিড করা, সেগুলো জানা খুব ইম্পর্টেন্ট। ব্যাংকের কাছেই যাবে আলটিমেটলি ব্যাংকের একটা ক্যাশ ফ্লো আছে, ম্যানেজ করতে হয়, রাইট? আমরা তো ডিপোজিটারদেরকে ইন্টারেস্ট সার্ভ করতেছি, আমরা কিছু ক্যাশ পাবেন। হ্যাঁ, তো এখন ওই জিনিসটা যে আপনি যদি ক্যাশ ফ্লো যদি এখন আমরা যদি রিশিডিউল করে যদি এটা 10 বছরের উপরে চলে যায়, তাহলে এটা একটা স্ট্রেস চলে আসতেছে আপনার ব্যাংকগুলোর উপরে আর কি। তো সব কিছু বিবেচনা করে আশা করি যে টিমটা কাজ করতেছে, আমি খুবই কনফিডেন্ট যে তারা সব রকম ব্যালেন্স শিট দেখে, তারা ইভেন কিছু ক্ষেত্রে তারা অডিটর নিয়োগ করতেছে, যে ইন্টারন্যাশনাল অডিটর প্রেসক্রাইব করতেছে যে ব্যালেন্স শিট দেখায়, জাস্টিফাই করে অনলি দেন আপনি রিশিডিউল করার অ্যালাউ করতেছে। জি, আমরা একটু মামুন রশিদের কাছে জেনে আসি যে কত বছর আসলে ম্যাক্সিমাম টেনিউরটা কত। আমরা জানি যে 5 থেকে 15 বছর আপনারা সময় দিচ্ছেন। সেক্ষেত্রে উনি ব্যাংকের চেয়ারম্যান, একাধারে উদ্যোক্তা, ওনার কনসার্নের জায়গাটা বলেছেন। এবং আমি আরেকটা কিউ দিতে চাই যে এটাই প্রথম না, এর আগে 2015 সালে এরকম লার্জ লোন রিস্ট্রাকচারিং একটা সুযোগ পেয়েছিলেন ব্যবসায়ীরা। একটু বলে রাখি, ওই সময় সুযোগ পাওয়া অন্যতম বড় ব্যবসায়ী গ্রুপ এবারও আছেন আপনাদের এই তালিকায়। এবং এই যে 1200-র মতো আবেদন যে আপনারা পেলেন, 1200 প্লাস, তার থেকে 280টার মতো আবেদন আপনারা মনে ফাইনাল করেছেন, বাকিগুলোর কি হবে? না, উনি একটা খুব সুন্দর কথা বলেছেন। এটা কিন্তু আমরা অনেকগুলো ব্যাংক থেকে শুনেছি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো থেকে, এমনকি ইসলামী ব্যাংক থেকে, ওনার ব্যাংক যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, তার থেকে, তাদের কর্তা ব্যক্তিদের কাছ থেকে শুনেছি যে এই যে এটা তো বেসিক্যালি ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিং ইজ অল অ্যাবাউট ইন্টারনাল ক্যাশ জেনারেশন। তো আমরা যে ইন্টারনাল ক্যাশ জেনারেশনটা ব্যাংকের জন্য, ওনারা লায়াবিলিটি সাইডে ইন্টারেস্ট পে করতে হচ্ছে ডিপোজিটারদেরকে। এবং আপনি ভালো করেই জানেন, উনি তো আরও ভালো জানে, যে 3 বছরের বেশি কোনো ডিপোজিট পাওয়া যায় না বাংলাদেশে। অ্যান অ্যাভারেজ ডিপোজিটের টেনর হচ্ছে আসলে জাস্ট 1 ইয়ার প্লাস।
একটা দুইটা 5 বছর রোল আউট হতে পারে, 10 বছর রোল আউট হতে পারে, বাট অ্যাভারেজ ডিপোজিট এটা লিটল ওভার 17 মান্থস আমি আমার ব্যাংকিং জীবনে দেখেছি বাংলাদেশের ওভারঅল ব্যাংকিং লায়াবিলিটি বিবেচনা করে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যদি ডেফারেল দিয়ে দেই 10 বছরের পিছিয়ে যায় রিপেমেন্টটাকে এক্সটেন্ড করে, যা ওনাদের ক্যাশ ফ্লোতে চাপ পড়বে। আবার আপনি যেটা বললেন আমরা এটা অফকোর্স এই ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা না, যেটা আমরা মেক শিওর করেছি ডে ওয়ানে, ইটস এ ব্যাংক লেড মডেল। কে মাপ করবে? ব্যাংক মাপ করবে। ঋণ দিয়েছে কে? ব্যাংক ঋণ দিয়েছে। আমরা ব্যাংকগুলাকে কি বলি ওখানে মিটিংয়ে ওনাদের যখন কর্মকর্তারা যান, আমরা বলি আমাদের দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে উৎপাদনশীল খাতকে আরো চলমান করা, গতিময় করা, বিশেষ করে যারা কর্মসংস্থানমুখী উৎপাদনশীল খাত, ব্যবসা খাত এবং রপ্তানিমুখী ব্যবসা খাত। আমাদেরকে মন্ত্রণালয় থেকে মাননীয় অর্থ উপদেষ্টা এবং বিশেষ করে মাননীয় গভর্নর দুইটা কথা বলে দিয়েছেন কমিটিকে। উনিও মাঝে মাঝে আমাদের সাথে বসেন, ফিডব্যাক নেন আমাদের কাছ থেকে, আমাদের অভিজ্ঞতার আলোকে আবার অস্ত্রগুলোকে ঢেলে সাজানোর কথা বলেন। সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ওয়াকিবহাল হচ্ছে রপ্তানি এবং কর্মসংস্থানমুখী শিল্প খাত, এবং আমরা ওখানে যথেষ্ট চেষ্টা করি। আমরা যিনি এসে বলেন আমাদেরকে, সবাই তো বলবেনই 10 বছর 15 বছর 20 বছর, বাট যেগুলা যতটুকু আমি যদি মনে করি সবার প্রতি শ্রদ্ধা রেখে, আমরা কিন্তু এখনও 10 বছরের বেশি কোনো এক্সটেনশন দিয়েছি বলে কিংবা রিপেমেন্ট পিরিয়ড করেছি বলে আমার মনে পড়ে না। বাকিগুলা অডিটরের কাছে দিয়ে পাঠিয়েছি। আমরা বলে দিয়েছি আন্তর্জাতিকভাবে খ্যাতিমান কিংবা লিড ব্যাংকগুলোর কাছে অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য এরকম অডিট ফার্ম আমরা এমনও করেছি, যেটা ওনার ভালো লাগবে শুনে, যে আমরা বলে দিয়েছি যে যাদের নাকি 20টা ব্যাংক, 25টা ব্যাংক, 30টা ব্যাংক, ওখানে আমরা লিড ব্যাংক বানিয়ে দিচ্ছি আমাদের অভিজ্ঞতার আলোকে। ইউসিবি আপনি লিড ব্যাংক, ঢাকা ব্যাংক আপনি লিড ব্যাংক, সিটি ব্যাংক আপনি লিড ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক আপনি লিড ব্যাংক, প্রাইম ব্যাংক আপনি লিড ব্যাংক। আপনি ক্লায়েন্টের সাথে বসেন অ্যান্ড একটা মিডলম্যানের রোল প্লে করেন, অডিটরকে নিয়ে বসেন। যদি ইন্টারনাল ক্যাশ জেনারেশন যদি যথোপযুক্ত না হয়, রিপেমেন্ট পিরিয়ডের সাথে সামঞ্জস্য রেখে, আমরা তো ওই কেস বিবেচনা করি না। আর লাস্ট কথাটা বলি আপনাকে, উনি একটা মারাত্মক কথা বলেছেন, উইলফুল ডিফল্টার। আমরা এইখানে একটা কেসও হ্যান্ডেল করি নাই আপনাদের দোয়ায় কিংবা আশীর্বাদে কিংবা সমর্থনে, যেখানে সুপ্রিম কোর্টের একটি নির্দেশনা আছে, উইলফুল ডিফল্টার যদি স্টে না হয় আদালত কর্তৃক, কিংবা বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যাপ্লিকেশন করে যদি বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি তাদেরকে মুক্তি না দেয়, উইলফুল ডিফল্টার লিস্ট থেকে ডিলিস্ট না করে, আমরা উই ক্যানট ইভেন টাচ দেম। ওকে। এবং দুইটা আইনগত প্রতিষ্ঠান আছে, কোয়াজাই কনস্টিটিউশনাল প্রতিষ্ঠান। একটি হচ্ছে এই এসিসি অ্যান্টি কারাপশন কমিশন, আরেকটি হচ্ছে বিএফআইইউ। তাদের কিন্তু আইনগত ক্ষমতা অন্যান্য আইনগত ভিত্তিকে ছাপিয়ে যায়। সুতরাং তাদের যদি কোনো অবজারভেশন থাকে, তাদের সম্মতি ব্যতিরেকে আমরা কোনো কিছু সিদ্ধান্ত আমরা নেই না। এবং আমি এটাও নিশ্চিত করতে চাই, অফকোর্স আমরা তো মানুষ, অফকোর্স আমরা একটা ক্লোজলি হেলথ সোসাইটিতে কাজ করি, যেটা আমি ওনাকে আরেকটু উদাহরণ টেনে বলছিলাম আলোচনার আগে। এটি এখানে আলোচনার যোগ্যতা রাখে না, এই জন্যই যে আমরা কিন্তু তারপরও আমরা তাড়াতাড়ি কালমিনেট করতে চাচ্ছি। আমরা এটাও বলে আপনাকে, আপনার মাধ্যমে সকলকে, আমরা চেষ্টা করছি অতি দ্রুত আমরা একটা মাস্টার সার্কুলার জারি করতে। আমাকে মাননীয় গভর্নর মহোদয়, যেটা আপনারা বলছিলেন, জনাব শরীফ জহির বলছিলেন, ভারতের ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি কোর্ট, ইন্দোনেশিয়া আমরা যেখানে স্ট্রেসড অ্যাসেট রিকনস্ট্রাকশন করেছি, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে, আমি যেহেতু অনেক দিন ইন্দোনেশিয়া অডিটের সাথে জড়িত ছিলাম, থাইল্যান্ড, ফিলিপাইন, এই 4টি দেশের আলোকে আমরা চেষ্টা করছি শুধুমাত্র একটা মাস্টার সার্কুলার ইস্যু করতে না, যাতে করে অচিরে আমরা ব্যাংকগুলোর কাছে ফেরত যেতে পারি বেশিরভাগ কেস, এবং বাকিগুলা শুধুমাত্র যেখানে চরম ব্যত্যয় থাকবে, মাননীয় গভর্নরের উপরে অর্পিত ক্ষমতা বলে উনি বিআরপিডিকে সেই ক্ষমতা দিবেন বাকি কেসগুলোকে সমাধানের জন্য। এবং আমরা চেষ্টা করছি, এমনকি মাননীয় গভর্নর দাতা গোষ্ঠীর সাথে আলোচনা শুরু করেছেন, ওই ধরনের একটা আইন করার জন্য, ইনসলভেন্সি এন্ড ব্যাংক্রাপসি কোড করার জন্য বাংলাদেশে মাস্টার সার্কুলারটা নিয়ে ইনভলভ করা যায় কিনা। মাস্টার সার্কুলারটা নিয়ে আমি আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাইব। জনাব শরীফ জহির,
আমরা আপনি উইলফুল ডিফল্টের কথা বলেছিলেন। বাংলাদেশে অনেক শিল্প গ্রুপ আছে যাদের কোনো খেলাপি হওয়ার রেকর্ড কখনো নাই, বাট তারা তো দে আর ডুইং ভেরি ফাইন। আবার আপনার ব্যাংকের কথা যদি বলি, যে সব প্রস্তাব জনাব মামুন রশিদের কমিটিতে গেছে, 2-4টা যদি বলেন, মানে এই স্বেচ্ছায় খেলাপি হওয়ার কথাটা আসতেছে কেন? না, একটা জিনিস হচ্ছে কি, আসলে ওই ব্যাংকিং তো দুটো রিস্ক থাকে আর কি, অ্যাডভার্স সিলেকশন আর মোরাল হ্যাজার্ড। এখন মোরাল হ্যাজার্ডটা কি জিনিস, যে আপনি টাকাটা নিলেন, আপনি দিতে পারতেছেন কিন্তু আপনি দিচ্ছেন না ফেরত। এখন যে ভয়টা হচ্ছে যে ধরেন এই ধরনের যদি কোনো ফ্যাসিলিটিস থাকে যে আপনি লার্জ লোন রিশিডিউল করতে পারতেছেন, তার রানিং ব্যবসা আছে, তাহলে তো কিছুটা তো তার একটা টেন্ডেন্সি থাকবে যে তাহলে যারা ভালো বড়োয়ার তারা কেন টাকা ফেরত দেবে। আজকেও আমি অ্যাকচুয়ালি আইএফসির সাথে একটা কথা বলতেছিলাম যে তোমরা এখন টেনিওর কত দাও। একটা বিদেশি ব্যাংক ও ডিএফআই বলতেছে যে আমরা 7 বছরের বেশি দেওয়া ডিফিকাল্ট আমাদের জন্য। তো সেখানে আপনি যেখানে আপনার মানে তাদের তো টেনিওর সাধারণত বড় দেয় তারা, তো সেখানে ধরেন একটা ভালো বড়োয়ার সে টাকাটা নিয়ে ফেরত দেওয়ার ইচ্ছাটা কেন থাকবে যদি আপনি একই টাইমে বেশি সময় যদি কাউকে 10 বছর বা 15 বছর বা 12 বছরে যদি আপনি লোন রিশিডিউল করে দেন, তাহলে তো তার এটা মানে কস্ট অফ রিপেইং অনেক কমে যাচ্ছে তার। এটা একটা ফ্যাক্টর। আর আরেকটা ফ্যাক্টর হচ্ছে উইলফুল ডিফল্টার টার্মটা বোধহয় এটা নিয়ে একটু ডিবেটেবল হচ্ছে যে এটাকে রাখবে নাকি রাখবে না। তো আমি মনে করি এটা রাখা উচিত, কারণ ইউ হ্যাভ টু ডিফারেন্সিয়েট যে জেনুইন যারা ইচ্ছা সত্ত্বেও হয়তো বা টাকাটা দিতে পারতেছে না, ব্যবসা খারাপ হতে পারে, আপনার কোভিডের একটা টাইম ছিল, ওভারঅল মার্কেট সিচুয়েশন, ম্যাক্রো ফ্যাক্টরস মাইট নট বি ফেভারেবল। খেলাপি হওয়াটা আইডেন্টিফাই করা কি কঠিন না? মানে এটা কি না, এটা তো আপনার ব্যালেন্স শিট। এখন আপনি যদি একখানে আপনি লোন দিতে পারতেছেন না, আবার যে আপনি নতুন আরেকটা এক্সপেনশন করতেছেন, বা আপনার লাইফস্টাইল ম্যাচ করতেছে না, তো এটা তো মানে আসলে আমরা তো সবাইকে চিনি এখানে। আর ব্যাংকারদের কাজই তো হচ্ছে যে আপনার এভালুয়েট করা, তার ওয়েল স্টেটমেন্ট দেখা, তার অ্যাকচুয়াল অ্যাক্টিভিটিস দেখা আর কি। তো সুতরাং আমাদের টোটাল সিস্টেমটা, আর এখন তো আমরা একটা কঠিন সময়, আমরা তো অ্যাকচুয়ালি এক্সাম্পল সেট করতে হবে, কারণ এখন তো আমরা দেখতেছি যে ইন্টেনশনাল ডিফল্টার্স বেশি, যারা নাকি দেশ থেকে চলে গেছে, হয়তো বা তাদের এখানে ব্যবসা রেখে চলে গেছে বা ব্যবসা চালাচ্ছেন না, তো তাদেরকে যদি আমরা ধরতে যাই তাদেরকে তো চাপ দিতে হবে। এখন আপনি এক সাইডে যখন চাপ দিতে যাবেন, আবার আরেক সাইডে যখন আপনি হয়তো যদি কিছু যদি সবচেয়ে ফিল্টার করে আপনি একদম ভালো লোককেই আপনি যে শুধু রিশিডিউল করতেছেন তাও তো না, তো সে তখন ওই এক্সাম্পলটা টেনে নিয়ে আসবে যে ও তো 10 বছর পেয়েছে, তাহলে আমি কেন পাচ্ছি না। তো একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি পুরো জিনিসটাই আর কি। ইসিবি দায়িত্ব নেওয়ার পর আপনি যদিও খুবই আপনার ব্যাংকের কতটুকু তথ্য আপনি শেয়ার করবেন দর্শকদের জন্য, মানে আপনার ব্যাংকের সিচুয়েশনটা কিরকম? যদি আমি খেলাপি আমরা যেটা করছি যে অ্যাকচুয়ালি উনি মামুন ভাই যেটা বললো যে আমরা তো আসলে সবাইকে চিনি, আর আমি তো নিজে এন্টারপ্রেনার, রাইট। তো আমি ধরেন একটা এন্টারপ্রেনারের উপর আমাদের যদি হার্শ অ্যাকশন নিতে হয়, এটা সিস্টেমের মধ্যে ফেলতে হবে। তো আমরা ইউসিবিলে যেটা করছি যে আমাদের আরএম টিম বা বিজনেস টিম যারা, তারা দেখবে যে বিজনেসের কি সমস্যা, কিভাবে হেল্প করা যায়, কেমনে তাকে ফ্যাসিলিটেট করা যায়। কমপ্লায়েন্স আর লিগাল টিম বা রিস্ক টিম যারা অ্যাসেস করতেছে, তারা কিন্তু ফ্রন্ট এন্ডের সাথে মিট করবে না। ওই ডিফারেন্সিয়েশনটা আমার থেকে বেশি মামুন ভাইরা জানবে, ওনারা বিদেশি ব্যাংকে ছিল। বিদেশি ব্যাংকে কিন্তু আপনার কমপ্লায়েন্স সাইড কে দেখে, লিগাল সাইড কে দেখে, এটা কিন্তু কাস্টমার জানতে পারে না। তো সুতরাং তারা তাদের পেসে চলে যাবে, তার যদি লোন ডিফল্ট হয় কেসে যাবে, কেসের পর অথরিন আদালতে যাওয়া, এনআই অ্যাক্টের মামলা করা, যা করার, এটা ইট হ্যাজ টু কন্টিনিউ, নো কম্প্রোমাইজ। সেটা আমার যত পরিচিত হোক, যা মানে বোর্ডের বা বোর্ড যেন কোনোভাবে ইন্টারফেয়ার না করে, ম্যানেজমেন্টে যেন ইন্টারফেয়ার না করে। এই ডিসিপ্লিনটা আসার কারণে ইউসিবিএল আজকে ভালো একটা অ্যামাউন্ট রিকভারি করতে পারতেছে। আমরা মান্থলি টার্গেট দেওয়া আছে এবং আমরা দেখতেছি যে দের ইজ এ গুড প্রোগ্রেস অফ দ্য রিকভারি, কারণ সেটা ছাড়া তো একটা মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তো টিকবে না। তো আমার ধারণা যে আমরা যদি এটাকে সুন্দর মতো চালানো যায়, মানুষজন আসতেছে অ্যাকচুয়ালি, কারণ মানুষ ভয় পায় যখন তার কোর্টে যখন চলে যাচ্ছে, তার নামে যখন ট্রাভেল রেস্ট্রিকশন হচ্ছে, তখন টাকা যে টাকা নিচ্ছে তার তো বুঝতে হবে যে টাকা ফেরত দিতে হবে তার, এটা তো কোনো মাফ নাই অ্যাকচুয়ালি। জি, যেন মামুন রশিদ মাস্টার সার্কুলারের কথা বলছিলেন, মানে ওই সার্কুলারটায় আসলে কি আপনাদের প্ল্যানিংটা কি থাকবে? আর একটা বিষয় একটু জানতে চাই, এই সুযোগটা কি আবার আপনারা মানে ওপেন করবেন কি না, বা বাংলাদেশ ব্যাংক বা সরকার, অনেক ব্যবসায়ী আমাদের কাছে বলে যে আমরা আবেদন করতে পারি না, নানা কারণ আছে। এটা তো আমরা দায়িত্বশীল না, আমাদের একটা লিমিটেড, আমরা আপনি জানেন উই আর অলসো, যেটা জনাব শরীফ জোহরি বললেন, আমরা উই আর অলসো ক্রিয়েটিং সাম মোরাল হ্যাজার্ড ফর আস। আমাদের এখানে তো গ্রে এরিয়া সব জায়গায় প্রচুর, মানে আইনগুলো ঠিক না। আপনি ধরেন এই যে উনি বললেন, এখন দেখেন আমরা অনেক কেস পাচ্ছি উইলফুল ডিফল্টার, কিংবা
ক্রনিক ডিফল্টার, কিংবা আমাদের কাছে ব্যাংকের ঝুঁকি কর্মকর্তারা আসেন আমাদের মিটিংগুলোতে, ডিএমডি মহোদয়রা আসেন, অনেক ব্যাংকের এমডিরা আসেন বিশেষ বিশেষ ক্ষেত্রে, বড় বড় ক্লায়েন্টের ক্ষেত্রে। তখন আমরা দেখছি যে ওনারা অসহায়। প্রথম কথা হচ্ছে আমি বলি যে ব্যাংক ধরতে পারছে না, কারণ আদালত ঠিক না করে তো ব্যাংক কিভাবে ঠিক করবেন। উনি যেটা বললেন আলটিমেটলি অনুচ্চারিত রেখে দিলেন, কথাটা হচ্ছে কি আদালত থেকে স্টে অর্ডার নিয়ে আসছে, উইলফুল ডিফল্টারদের পক্ষে আদালত রায় দিয়েছে, দেশের সর্বোচ্চ আদালত। আমি কি করব বলেন? আমি তো নতশিরে মানতে বাধ্য। যদি ওই যে দুইটা কোয়াজাই বডির দ্বারা কোনো অবজারভেশন না থাকে, আমি তো স্ট্রেট আমাকে বিবেচনায় নিতে হবে তাদেরকে। আমরা এখন দেখা যাচ্ছে প্রায় 10 to 25% কেস আসে আদালতের স্টে আছে ওটার উপরে। ব্যাংক কী করবে? ব্যাংক তো অসহায়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের একটা কালচার ক্রিয়েট হয়েছিল, এখন ভালো ওনাদের মতো শিক্ষিত এন্টারপ্রেনাররা আসছে, ওনারা ব্যাংকের ভাষায় কথা বলতে পারছেন, আন্তর্জাতিক ভাষায়। ওনারা তো অ্যাজ এন এন্টারপ্রেনার দে আর ভেরি মাচ সট আফটার বাই দ্য মাল্টিন্যাশনাল ব্যাংকস, তাই না? ওনাদের ইকুইটিও ইনভেস্ট করেছে ওনাদের কিছু কিছু প্রতিষ্ঠানে বিদেশিরা। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি দেখেন ওখানে তো এই যে হাজার হাজার কোটি টাকা ঋণ কীভাবে দিল, এবং আমরা জলজন্ত দেখতে পাই কত বাদ দিব, কত উচ্চারিত লাউডলি ক্রিটিসাইজ করব বলেন। বাংলাদেশ তো একটা ভেরি ক্লোজলি হেল্ড সোসাইটি, সবাই সবাইকে চিনে। আপনাদের এখন সবচেয়ে বড় ইস্যু হয়ে গেছে আমাদের কিভাবে আমরা ফোনের তদবিরগুলা মোকাবেলা করব। মানে পিপল আর প্লামেটিং। আমরা এই সোসাইটিতে আমরা থাকি, আমরা তো অনেক কিছু আশা করেছিলাম এই যে এই চেঞ্জ ওভারে। আমরা কি পাচ্ছি? আমরা কি আশাবাদী হতে পারছি? আশাকে ধরে রাখতে পারছি? সো আমাদেরকে তো একটা আইল্যান্ড হিসেবে বিবেচনা করলে হবে না। আই ওয়াজ অলসো বর্ন ইন বাংলাদেশ। তো এই কারণে এতটুকুর মধ্যে ওই যে সার্কুলারগুলোর কথা বললেন 2022-এর, 2012-র, 2013-র, 2024-এর, এই সার্কুলারগুলোকে অস্ত্র হিসাবে ব্যবহার করে, এবং সেই সাথে আমরা কোথায় কোথায় ব্যত্যয় করছি, যেখানে মাননীয় গভর্নর এমনকি বাংলাদেশ ব্যাংকের বোর্ডেরও ডিসপেন্সেশন অ্যাপ্রুভাল লাগছে, আমরা এটা করছি। আমরা বিএফআইতে রেফার করছি, আমরা কন্টিনিউয়াসলি ওইটা বিআরপিডিরই একটা এক্সটেন্ডেড ইউনিট বলা যায় আমাদেরকে। আমাদের সদস্যরা রয়েছেন অর্থ মন্ত্রণালয় থেকে, ব্যাংকিং বিভাগ থেকে সদস্য রয়েছেন প্রাইভেট সেক্টর থেকে, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগের প্রচুর ভালো ভালো সবচেয়ে ভালো অফিসারগুলো আমাদের সাথে কাজ করছে। আমি নিজেও জানতাম না এত ভালো ভালো কর্মকর্তা, বেশ 60% বিদেশে পড়াশোনা করে এসেছেন, অত্যন্ত উন্নত দেশের উন্নত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন। তো এটা আমাদের সম্মিলিত পদক্ষেপ। তারপর আমি আপনাকে বলছি, দিস ইজ ক্রিয়েটিং লট অফ মরাল হ্যাজার্ড ফর আস। আমরা চাই যত তাড়াতাড়ি একটা মাস্টার সার্কুলার করে ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইনে যারা বৃহৎ ঋণ কিংবা স্টাক আপ ঋণ পুনর্গঠনে হেল্প করেছে, ব্যাংকিং ইনসলভেন্সিকে সাপোর্ট করেছে, আমাদের কোনো আইন নাই, আমাদের দেউলিয়া আইন নাই বাংলাদেশে। আমরা কোভিডকালে এক্সিট নেয়ার কোনো জায়গা নেই, স্ট্র্যাটেজি নাই। সুতরাং ওনারা কাজ করেছেন, আরও ভালো ভালো আইসিসির মিশা মাহবুব রহমান, ওনারা মিলে আমরা খুব চেষ্টা করেছিলাম। সরকারের উৎসাহ ছিল, আইএফসির বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংকের খুব উৎসাহ ছিল, কিন্তু আমরা করতে পারি নাই বিগত সরকারের আমলে। এখনও 1 বছর হয়ে গেছে, বাট গভর্নর মহোদয়ের প্রচণ্ড ইচ্ছা আছে, উদগ্র বাসনা আছে, উনি অলরেডি ওপেন আপ করেছেন ডায়ালগ। আমাদেরকে আইএফসি না হলে, আইএফসি সম্ভবত আইএফসি না হলে অন্য কোনো এফসিডিওর মতো প্রতিষ্ঠান, যেটা খুব রেজাল্ট পাচ্ছি আমরা, হেল্প করতে রাজি হবে আশা করি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মাননীয় গভর্নরের নেতৃত্বে একটা সকলের সহায়তা নিয়ে, এমনকি আইনজীবীদের, অ্যাটর্নি জেনারেল অফিসের সহায়তা নিয়ে আমরা একটা ইনসলভেন্সি অ্যান্ড ব্যাংক্রাপসি আইন করতে চাই। এটাই হবে আমাদের কালমিনেশন। এবং আমরা আমাদের ইচ্ছা যদি আপনারা জিজ্ঞেস করেন আমাদেরকে, আমরা আশা করছি অগাস্টের মধ্যে কিছু একটা ড্রাফট করে ফেলতে, এবং 30শে সেপ্টেম্বরের পরে আমি দুষ্টামি করে মাননীয় গভর্নর, যিনি আমার শিক্ষক হবে সামষ্টিক অর্থনীতির, ওনাকে আমি বলেছি 30 সেপ্টেম্বরের পরে আমি আর নাই স্যার। আপনাকে টাইমলাইন হিসাবে বলেও দিলাম। জি, জনাব শরীফ জহির, এই সময়ে ব্যবসা বাণিজ্য নিয়ে যদি একটু বলেন। আমাদের যে ইউএস ট্যারিফ নিয়ে আমাদের যে ভয়টা ছিল, সেটা তো এখন বুমেরাং হয়ে বরং মনে হচ্ছে ভালোই হলো আর কি।
না, ট্যারিফেটা তো ডেফিনেটলি যে টিমটা কাজ করলো এখানে ওনাদেরকে কংগ্রেচুলেশনস জানানোর দরকার। তারা খুব সুন্দরভাবে সিস্টেমেটিকলি তারা জিনিসটাকে সমাধান করে আসছে। আমরা যেটা আমাদের ইন্ডাস্ট্রি থেকে যেটা ছিল যে ডায়ালগ, যে মানে স্টেক হোল্ডার হিসেবে আমাদেরকেও জানানো দরকার ছিল। আমি একটু থামাচ্ছি, দর্শক আপনারা যুক্ত থাকুন চ্যানেলে, অনলাইনে, ফেসবুক এবং ইউটিউব পেজে, প্লিজ। জনাব শরীফ জাহিদ। তো ডায়ালগ হলে তখন মাঝখানে যখন ট্রাম্প যখন 35% ডিউটি দিয়ে দিল, তখন আমাদের বায়াররা প্যানিক করতেছিল অ্যাকচুয়ালি। তো আমরা যেহেতু আমাদের আমেরিকা একটা বড় একটা পার্সেন্টেজ বিজনেস আছে, আমাদের নিজেদের ব্যবসা, টোটাল কান্ট্রি ইজ এক্সপোর্টিং $8 billion, রাইট? তো এটা একটা বড় একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আর কি। ওই 35% ডিফারেন্স মানে হচ্ছে যে 15% ডিফারেন্স ফ্রম আওয়ার কম্পিটিটরস তখন। তো সেটা আমরা কোনোভাবে হয়তো বা মোকাবেলা করতে পারতাম না। তো যেহেতু এটাকে নিয়ে আসা হয়েছে, এটাতে অলরেডি কিন্তু আমাদের যেগুলো অর্ডারগুলো স্টাক ছিল বা হোল্ড ছিল, সেগুলো অলরেডি অর্ডার প্লেস করা হচ্ছে। এবং সামনে আমাদের একটা বিশাল একটা অপরচুনিটি ক্যাপাসিটি গ্রো করার। এখন যেটা হচ্ছে যে ক্যাপাসিটি গ্রো করার জন্য আমাদের এটা অ্যাকচুয়ালি যে আমরা লোকাল ইনভেস্টর হিসাবে আমরা আসলে খুব ডিফিকাল্টির মধ্যে আছি। কি সমস্যা? যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার সাপোর্টটা যেটা আমরা যদি দেশের ভিতরেই দেখি, আমাদের অ্যাকচুয়ালি যদি আপনি আরএমজিটা দেখেন, আরএমজি বলেন বা আরএমজি ইজ 86% অফ দ্য এক্সপোর্ট। এখানে কিন্তু প্রিডমিনেন্টলি হচ্ছে আমাদের লোকাল ইনভেস্টার্স। বাংলাদেশে কিন্তু এটা একটা স্ট্রেংথ। তো এই মুহূর্তে আমাদেরকে যদি বলেন, আমরা নিজেরা একটা সিনথেটিক একটা ফ্যাক্টরি সেট আপ করতেছি, যেটা নাকি ডিসেম্বরের মধ্যে ইট ইজ পসিবল টু গো লাইভ। এটা মানে এটা ডেডিকেটেড সিনথেটিক মিল আর কি। আপনার পলিয়েস্টার, পলিনাইলন, আপনার অ্যাক্রিলিক ফ্যাব্রিকগুলো তৈরি হবে এখানে আর কি। তো এখন যেটা হচ্ছে যে আপনার গ্যাস লাগবে, ইলেকট্রিসিটি লাগবে। তো এখন ইজ দ্য কান্ট্রি রেডি টু প্রোভাইড দ্যাট? একটা হচ্ছে যে আমরা দেখলাম যে একটা ডিসক্রিমিনেটরি প্রাইসিং, যে নতুন ইনভেস্টমেন্টের জন্য আপনার গ্যাসের প্রাইস হায়ার। তো সেটা যে ইউ আর কাইন্ড অফ ডিসকারেজিং ইনভেস্টমেন্ট, এক নাম্বার। সেকেন্ড হচ্ছে আমরা যখন আমরা ফাইল সাবমিট করলাম, তখন আমরা দেখতেছি যে ফাইল ইজ নট মুভিং। এখন এখানে আরও 1000 ফাইল সাবমিশন পড়ে আছে। দিস আর প্র্যাকটিক্যাল রিয়ালিটি। গ্যাস কানেকশন পেতে, গ্যাস কানেকশন। এখন আমরা ধরেন ইকোনমিক জোন ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন আছে, সেখান থেকে আমিও মেম্বার। তো সেখানে আমরা দেখতেছি যে ফ্যাক্টরি হয়তো বা রেডি, মেশিন বসে গেছে, কিন্তু তারা গ্যাস কানেকশন বা ইলেকট্রিক কানেকশনটা পাচ্ছে না। তো এটা যদি আমাদের লোকাল এন্টারপ্রেনাররা আমরা যদি স্টাম্বল করে, তাহলে আপনি জাস্ট চিন্তা করেন, তাহলে আমাদের ফরেন ইনভেস্টাররা সেখানে কীভাবে কাজ করবে, এবং কেনই বা আমরা যাই বিদেশে বিনিয়োগ আনার চেষ্টা করতেছি অ্যাটলিস্ট এসব ক্ষেত্রে, ম্যানুফ্যাকচারিং বা যেগুলো আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েটিভ যেগুলো আর কি। তো আগে হচ্ছে যে আমাদের সমাধানগুলো একটা একটা করে সমাধান করে দিতে হবে, দিলে আমরা উইল বি দ্য বিগেস্ট অ্যাম্বাসেডর, রাইট? ঠিক আছে? এবং এখানে যারা অলরেডি যারা ফরেন ইনভেস্টার আছে, তারা দে উইল বি দ্য অ্যাম্বাসেডার্স। তো এগুলো সিস্টেমেটিক্যালি এগুলো সলভ করা সম্ভব। তো আশা করি যদি এটাকে যদি সুন্দর মতো যদি বিডা বা আপনার বেজা যদি কাজ করে, বেবজা ইজ a good example. Bebza is running quite smoothly actually. Bebza has brought in a lot of investments since the 80s. Bebza alone exports $7 billion out of the $40 billion. তো সেখান থেকে আমরা এক্সাম্পল নিতে পারি। তো আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু গ্রো। যেমন শরীফের একটা ছোট বিষয় আমি দেখলাম পত্রপত্রিকায়, আমরা কি ইন্ডিয়ার যে একটু বেশি শুল্ক, আমাদের কম শুল্ক, আমরা কি কম্পারেটিভলি অ্যাডভান্টেজটা পেতে যাচ্ছি? বিশাল বিশাল এটা চিন্তাই করা যায় না। কিরকম? মানে যেটা হচ্ছিল কি, মোদী সরকারের উনি আইডেন্টিফাই করছিল যে এমপ্লয়মেন্ট ইজ দ্য বিগেস্ট টার্গেট তার ইনভেস্টমেন্টের জন্য। এবং আরএমজি গার্মেন্ট সেক্টর, আমরা যতই না আমাদের দেশে হয়তো বা আমরা এটাকে মূল্যায়ন করি না, কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু তারা আইডেন্টিফাই করছে যে এই আরএমজি সেক্টরটাতে সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা সম্ভব। এবং মোদি নিজে যে আপনার মাল্টিন্যাশনাল কোম্পানি ওয়ালমার্টের সাথে সিইওর সাথে বসে যে ওয়ালমার্ট উইল সোর্স $10 billion বাই 2027, একটা দেশের প্রধান যায় মার্কেটিং করে আসে, তাদের দেশের এমবেসিগুলো যায় ডিরেক্ট মার্কেটিং করে, তাদের যে বাংলাদেশে যে এমবেসি আছে তারা আমাদেরকে বলতো যে তোমরা এসে ইন্ডিয়াতে ইনভেস্ট করো, এবং ইন্ডিয়ার সাথে আমেরিকান রিলেশনশিপ ভালো, সামনে আরও ভালো ট্যারিফ আসতেছে, সুতরাং তোমরা ইন্ডিয়াতে যা ইনভেস্ট করো। তো সেখান থেকে অবভিয়াসলি, যেহেতু এটা আমি কোনোভাবে এটা চাই না যে কোনো একটা দেশ সাফার করুক, যেহেতু তাদের রিলেশনশিপের কারণে যে অ্যাডিশনাল যে ট্যাক্সটা আমরা সুবিধা পেলে নিব না, এটা একটা দেশের জন্য, তাদের জন্য এটা খুব মানে ডিফিকাল্ট একটা ইয়ে চলে আসবে আর কি। যে এই 5% ডিফারেন্স মেইনলি হচ্ছে যে মাইন্ডসেটটা, এই যে ট্রাম্প যেগুলো বলতেছে ইন্ডিয়ার, আজকেও সে একটা স্টেটমেন্ট দিল যে ইট ইজ নট ফেভারেবল ফর নিউ ইনভেস্টমেন্টস আর কি। এটা একটা দেশের জন্য এটা খুব মানে বার্ডেন হয়ে যায় আর কি তখন, যেখানে আপনি আমেরিকা এখন এত বড় একটা মার্কেট সবার জন্য আর কি। জি, জনাব মামুনুর রশীদ, আপনি কয়েকবার মরাল হ্যাজার্ড কথাটা বলেছেন, আপনাদের জন্য মরাল হ্যাজার্ড ক্রিয়েট হচ্ছে।
মানে এটা একটু যদি খোলাসা করে বলেন কেন? এটা অবশ্যই জনাব শরীফ জহিরও সুন্দর করে বলেছে যে তাহলে ভালো ব্যবসায়ীরা কি অপরাধ করলো। আমি যেহেতু অনেক বছর আর্থিক খাতের সাথে সম্পৃক্ত ছিলাম, প্রায় 35 বছরের উপরে, 40 বছরের মধ্যে, সেই ক্ষেত্রে তারা বলছেন আমরা কি দোষ করলাম, কিংবা হোয়াই ইউ আর এ পার্ট অফ ইট। মোরাল হ্যাজার্ডটা কেন আমার ব্যক্তি হিসাবে আমি যেভাবে সমাজে চিহ্নিত। আমারও একটা প্রশ্ন আছে, আমি করে ফেলি। প্রাণ গ্রুপ, স্কয়ার গ্রুপ, আরও অনেক বড় গ্রুপ আছেন, ইভেন হি হিমসেলফ, মানে তাদের তো কখনো খেলাপিও আমরা শুনি না, ব্যাংকে টাকা মারার গল্পও শুনি না। একটু এই প্রশ্নটা অ্যাড্রেস করুন। এটা কিন্তু সরকারগুলোর জন্য একটা হ্যাজার্ড। এখন একটা সুন্দর কথা বলি, যে শরীফ জহির সাহেব যদি পরিবারের বড় ছেলে হন, তার উপরে দায়িত্বটা একটু বেশি। শরীফ জহির সাহেব যদি সম্ভাবনাময় হন, প্রত্যাশাময় হন, বাবা মা কি বলবে ও তো করে খেতে পারবে, ছোট ভাইটার উপরে কিছু টাকা রেখে যাই, যে পিছিয়ে থাকে তার জন্য। সুতরাং রাজনীতিবিদদের কিংবা নীতি প্রণেতাদের একটা কিন্তু দুর্বলতা থাকে, পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে তুলে আনা। শরীফ জহির ক্যান রান লাইক এ ম্যারাথন রানার, তার কিন্তু হি ডাজ নট নিড এনি সাপোর্ট। কারা ভিক্ষা করে বায়তুল মোকাররমের সামনে, যাদের অঙ্গ প্রত্যঙ্গের কোনো হানি ঘটেছে, দেখবেন ওরা কিন্তু খুব সুন্দরভাবে তেলাওয়াত করে একে অপরের সাথে রিলে রেস করে তারা কিন্তু ভিক্ষা করে। আর যে নাকি স্প্রিন্টার, যে নাকি কার্ল লুইস, বেন জনসন, সে কিন্তু কোনো সময় রিলে রেসে অংশ নেয় না, সে কিন্তু স্প্রিন্টার হয়। সুতরাং শরীফ জহির সাহেব আর আমাদের লক্ষ্য যাদের, কিংবা সরকার যাদেরকে টেনে তুলতে চায়, তারা হচ্ছে বিপদগ্রস্ত লোক। এবং তারা বিপদে পড়েছে কেন? হয়তো শিক্ষার জন্য, কিংবা স্বাস্থ্যসেবার বিশৃঙ্খলার জন্য, কিংবা যে কোনো বায়োলজিক্যাল কারণে। তাদেরই তো ডোলটা বেশি দরকার। মার্কিন যুক্তরাষ্ট্র কারা ডোল পায়? বেকাররা। তারা কি ওই ইয়েকে ডোল দেয়? মাইক্রোসফটের স্রষ্টাকে কিংবা গুগলের স্রষ্টাকে দেয় না। সুতরাং সব জায়গায় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্যই রিস্ট্রাকচার দরকার, এসিমের জন্যই রিস্ট্রাকচার দরকার। আমাদের কমিটিকে IMF কিছুটা ধমকও দিয়েছে, তো 50 কোটি টাকার নিচের লোকেদের কি দোষ করলো? আমরা বলছি সরি, আমাদের এখতিয়ার না ওইটা, অবশ্যই এসিমের জন্য কাজ করা উচিত। সেটা মাননীয় গভর্নর কিংবা অর্থ মন্ত্রণালয়কে ভাবতে দাও কি করবে তারা। কিন্তু আমাদের তো একদম টাইম লাইন, সমস্ত কিছু একটা প্যারামিটারাইজড। আমাদের মরাল হ্যাজার্ড হচ্ছে ওই যে উনি যেটা বললেন যে ভালো উদ্যোক্তারা কি দোষ করলো, সেটার উত্তর শুধু আমার কাছে আশা করলে হবে না। কিছুটা গভর্নর মহোদয় দিবেন, কিছুটা অর্থ উপদেষ্টা দিবেন, কিছুটা প্রধান উপদেষ্টা যিনি নিজে উদ্যোগ নিয়েছেন এই কমিটি করার জন্য, যে ব্যবসায়ীদের সাথে আরও বেশি কিভাবে কানেক্টেড হওয়া যায়। যখন নাকি সরকার গঠন করার পরেই, নতুন সরকার চেঞ্জ ওভারের পরে দেখা গেল কি ব্যবসায়ীদের দুঃখ দুর্দশার দিকে মনোযোগী ছিল না সরকার প্রথম দিকে। তখন আমরাই বলেছিলাম, আমি লিখেও ছিলাম, প্রথম আলোতে হেডলাইন হয়েছিল আমার লেখাটা, যে আরও বেশি ব্যবসায়ীদের সাথে কানেক্টেড হওয়া উচিত সরকারকে। কারণ ব্যবসায়ীরাই জাতীয় পুঁজি সংবর্ধন করে, জাতীয় পুঁজি গঠন করে। সুতরাং মানে দারিদ্র্যকে বন্টন করা যায় না, সম্পদকে বন্টন করা যায়। সম্পদ কারা ক্রিয়েট করে? উদ্যোক্তারা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যদি আর কিছু অ্যাড করতে চান, না হলে আমরা আমি একটু এখানে একটু অ্যাড করতে পারি। মানে আপনি দেখছেন বোধহয়, আপনি যে বিদেশে এক্সাম্পল আছে যে এই ধরনের ক্রাইসিসের সময় কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তৈরি করা হয়, হ্যাঁ, যে অ্যাসেট রিকভারির জন্য আর কি। তো আমার একটা সাজেশন থাকবে, যদি এরকম সাহায্যই করতে হয় যারা ডিফল্ট কাজ চলছে, তো তাদেরকে আমাদের ব্যালেন্স শিট থেকে আমরা তাদেরকে অফলোড করতে চাই অ্যাকচুয়ালি। না, এটা কিন্তু কাজ চলছে। আমাদের আইনি কাঠামো ছিল না, আমাদের আইনি কাঠামোর অভাবে, যেটা আপনাকে বলেছি আমি শুরুতে। এই কারণে মানে বাংলাদেশ ব্যাংকের যে টাস্ক ফোর্স কাজ করছে, তারা কিন্তু তাদের একজনের দায়িত্বই হচ্ছে যে একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে টক্সিক অ্যাসেটগুলোকে ট্রান্সফার করা। সময়ভাবে বলতে পারলাম না, আরেকটা লাইন যোগ করতে চাই, এটার সাথে ওনার কাছ থেকে আমরা শুনতে চাই। আমরা আরেকটা জিনিস আবিষ্কার করছি, যে আমার বারবার ভাবি, একদিকে যেমন ভাবি যারা নিষ্পেষিত হয়েছে বিগত সরকারের সময়, অত্যন্ত ডিসক্রিমিনেটেড হয়েছে। আরেকটা জিনিস আমি ভাবি, এত ভালো ভালো উদ্যোক্তারা কেন রাজনীতি করবে, কিংবা ব্যবসায়ীরা কেন রাজনীতিতে সম্পৃক্ত হবে? এইটা নিয়ে কিন্তু একটা বৃহৎ গবেষণা হওয়া উচিত,
যেটা আমরা আলোচনা করতে পারলাম না। আমি শুধু ওই যে তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম, আমি শুধু শুনি তাদের কথা, আর আমি ভাবি ওদের আলোচনার প্রেক্ষিতে আমাদের কমিটিতে আমি খালি এত এত ব্যবসায়ী তারা নিগৃহীত হয়েছেন শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের জন্য। আমি আবার উল্টা দিকেও ভাবছিলাম, ব্যবসায়ীদেরকে বাংলাদেশের মতো দেশে তারা যখন পুঁজি সংবর্ধনে কাজ করবে নাকি পার্লামেন্ট মেম্বার হবে? কেন পার্লামেন্ট মেম্বার হইতে হবে তাদেরকে? কেন তাদেরকে রাজনীতি করতে হবে? দিস মাস্ট বি ইনভেস্টিগেটেড এবং দে মাস্ট বি কোশ্চেনড ইনফ্যাক্ট, এবং উনি এটার ভালো উত্তর দিতে পারবে। কিন্তু আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কথা একটু আগেই বলছিলাম, হি ইজ অলসো বিজনেসম্যান, নাথিং রং উইথ দ্যাট। মনে এটার উত্তর উনি ভালো দিতে পারবে। কিন্তু আমার মনে হয়েছে এই যে দেখেন, একজন আমাকে বলল 16 বছর জেলে ছিলাম, একজন আমাকে বলল আমাকে উল্টা দিক থেকে ঝুলিয়ে দিয়েছিল, একজন তার পিঠের ছবি দেখালো, মানে অগাস্টের কাটোবারের পরে এই গাজীপুর বেল্টে ওই ছেলে আমেরিকাতে পড়ে এসছে না কানাডা থেকে, ভুলে গেছি, সেই ছেলের পিঠের ওই ছবি দেখলেই আপনার কান্না এসে যাবে। মানে কি টর্চার, মানে এই যে মব অ্যাটাক, ওইটা 5 আগস্টের পরের ঘটনা। আচ্ছা, কি মানে কি রকম? মানে প্রচন্ড তাকে পিটিয়েছে, সে যে বেঁচে উঠতে পেরেছে, হি কুড কাম ব্যাক ফ্রম দ্য হসপিটাল। এইটাই তো একটা বিরাট ইস্যু। তো এইখানে অন্যান্য অনেক ময়ূরও ইস্যু আছে, ওগুলার সমাধান না করে সুশাসন, তারপরে জবাবদিহিতা, এগুলা না করে হঠাৎ করে আপনি যদি বলেন গার্মেন্টস সেক্টর ঠিক হয়ে যাচ্ছে না কেন, উদ্যোক্তারা সবাই ভালো হয়ে যাচ্ছে না কেন, তো এগুলো তো সম্ভব না। ওই উদ্যোক্তারা তাদের যারা রাজনৈতিক নেতা আছেন, পৃষ্ঠপোষক আছেন, তাদের আন্ডারে চলে যাচ্ছে। তো আগে একজন ফোন করতো, কোনো ফোন করার লোকের অভাব নাই, কিন্তু এখন নতুন লোক ফোন করে। আপনি যদি আমাকে জোর করে জিজ্ঞেস করেন যে উপদেষ্টা পরিষদের কেউ ফোন করে কিনা, অনেকেই ফোন করে। তো আমরা কি পরিবর্তন করলাম? এই পরিবর্তন কি আমার দ্বারা সম্ভব? আমি এক মামুন রশিদ কেন, ডজন খানেক মামুন রশিদও পারবে না যদি সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত না নেই দেশটাকে ঠিক করব। সামাল দিয়েছেন কিভাবে এত বড়? গভর্নর সাহেবের ক্রেডিট অনেকটা বাংলাদেশ ব্যাংকের ওই যে সৎ নিষ্ঠাবান কর্মকর্তাদের ক্রেডিট, অনেকটা ওনাদের মতো ব্যাংকের প্রধান ঝুঁকি কর্মকর্তাদের ক্রেডিট। ওনারা সরি বলছেন, বাস আমরা পারবো না বোর্ডে অ্যাপ্রুভ করাতে, সরি স্যার, হবে না। উনি আমাদের পরের দিনেই এলসি গুলোছেন, আগের সপ্তাহে, পরের দিনই ফোর্স লোন করতে হয়েছে। এই ক্লায়েন্টরা আমরা হ্যান্ডেল করতে পারবো না স্যার, দেখা হবে কোর্টে। তো এই ধরনের সাহসী ঋণ কর্মকর্তাও প্রয়োজন এবং তাদেরকে উৎসাহিত করাও প্রয়োজন বোর্ডের পক্ষ থেকে। সেটা নিশ্চয়ই জনাব শরীফ জহির করছেন বলেই তার ব্যাংক সাইটেড হচ্ছে বারবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মুখ থেকে। আপনি কিছু অ্যাড করতে চেয়েছিলেন? না, আমি ওই মামুন ভাই যেটা বললো যে অ্যাকচুয়ালি আপনি যদি আমাদের বাজেট দেখেন, বাজেট সাইজ কত, 70 বিলিয়ন, আমাদের জিডিপি ইজ অলমোস্ট 500 বিলিয়ন। জি। তো তার মানে হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং ইজ নট দ্য ড্রাইভিং ফোর্স ইন দ্য ইকোনমি। আমরা কেন এই পলিটিক্স, আমরা যদি খাওয়ার টেবিলে বসি পলিটিক্স নিয়ে আলাপ করি, চায়ের দোকানে বসি পলিটিক্স নিয়ে আলাপ করি, আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি আমরা লিডারশিপ যখন চুজ করব তখন রাইট লিডার দিতে হবে। আমরা তো পরিণতি দেখলাম অ্যাকচুয়ালি, তো এই পরিণতি তো নিশ্চয়ই আগামী সরকার তো চাবে না এরকম হোক, জবাবদিহিতা থাকতে হবে আর কি। উনি যেটা বললো যে আপনি যদি জেনুইন ব্যবসা করেন, আপনার সময় কোথায় অ্যাকচুয়ালি? পলিটিক্স তো একটা আপনার সময় দিতে হবে, আপনার জনগণের সাথে মিশতে হবে, হ্যাঁ। তো সেটা করতে গেলে তো আপনার ব্যবসা চালানো তো ইটস ভেরি ডিফিকাল্ট আনলেস ইউ আর ভেরি অর্গানাইজড। বাংলাদেশে কয়টা ব্যবসা আপনার প্রপার কর্পোরেট স্ট্রাকচারে চলতেছে? নট টু মেনি। সুতরাং এখানে একটা চেঞ্জ আসার দরকার। অ্যাকচুয়ালি উনি যেটা বললো যে পলিটিশিয়ান শুড বি পলিটিশিয়ানস, ব্যবসায়ী যাবে তা না, যাদের অর্গানাইজড হয়তো বা তারা যদি সময় দিতে পারে যাবে, এখানে কোনো রেস্ট্রিক্ট করার কিছু নেই। ব্যাংক যেরকম একটা ব্যাংক ইজ আ ভেরি সেন্সিটিভ একটা ইনস্টিটিউশন, এটা কিন্তু ডিপোজিটের টাকাটাই হচ্ছে সবচেয়ে বড়। ব্যাংকে ইনভেস্টমেন্ট কিন্তু কোনোভাবে এটাকে আপনি কম্পেয়ার করতে পারবেন না ডিপোজিট সাইজের সাথে। এখানে কিছু ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি আছে, মালিকদের বলেন বা বোর্ডের বলেন। তো সেখানে আপনি ধরেন পলিটিক্স করে, যেখানে আপনাকে মানুষের সাথে মিশতে হবে, মানুষের রিকোয়েস্ট রাখতে হবে, অটোমেটিক্যালি এটা সম্ভব না। শুধু আমি তো দেখতেছি যে ইভেন আপনার ব্যাংকের বোর্ডের চেয়ারম্যান হয়ে আপনার ক্লাবে যাওয়া সম্ভব না। একটা ইভেন একটা সোশ্যাল ক্লাবে গেলেও তো আপনার 10টা রিকোয়েস্ট আসবে আপনার কাছে। তো বেটার আপনি যদি রেসপন্সিবল হতে চান তাহলে আপনি অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। এগুলো দেখতে হবে, আমাদের দেশটাকে আসলে একটা চেঞ্জ আনতে হবে আর কি। হ্যাঁ, এবং আমাদের ম্যানুফ্যাকচারিং এবং আমাদের অ্যাকচুয়ালি মানে কাজের দিকে প্রোডাক্টিভ
ক্ষেত্রে আমাদের যাইতে হবে। আমাদের যে মিডিয়ান এজ এত ইয়াং একটা পপুলেশন, এই যে পপুলেশন ডিভিডেন্ড যেটা, সেটা তো আমরা হারাতে যাচ্ছি, হারানোর দিকে আমরা রওনা দিয়েছি অলরেডি 10-12 বছর ওই লস। আর আরেকটা জিনিস চিন্তা করতে হবে, সবাই এন্টারপ্রেনার হলে হবে না। আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করতে হবে, আপনার অর্গানাইজেশন লাগবে, এখানে মানুষ কাজ করতে হবে। আমরা একটা হার্ড ওয়ার্কিং একটা সোসাইটি চাই, যেটা চায়নাতে আমরা দেখছি, বা যে কোনো আপনার যেসব দেশগুলো সাকসেসফুল হয়েছে তারা কিন্তু হার্ড ওয়ার্কিং প্রোডাক্টিভ সেক্টরে কাজ করছে। তো আমাদের সেখানে ডেভিয়েট করতে হবে। এই যে ছেলে পেলে যারা আছে সবাই শুধু পলিটিক্স করলে তো আর হবে না, তো তারা তো ওয়ার্ক প্লেসে যাইতে হবে, কাজ করতে হবে, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করার মতো মেন্টালিটি ক্রিয়েট করতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। জি, অনেক ধন্যবাদ। আপনার মতো আমাদেরও সেই প্রত্যাশা। জনাব মামুন রশিদ, কৃতজ্ঞতা অশেষ জনাব শরীফ জহির, আপনাদের দুজনের প্রতি। দর্শক, আমরা বড় ঋণ পুনর্গঠনের সুবিধা অসুবিধা বা কেন এই উদ্যোগ সরকার এবং বাংলাদেশ ব্যাংকের, সেটি নিয়ে দুজন বিশেষজ্ঞর কথা শুনলাম। দর্শক, এর মধ্যে একটি তথ্য দিয়ে রাখি, আমাদের মোট খেলাপি ঋণ 5,30,000 কোটি টাকার মতো, এবং এই খেলাপি ঋণ আরও বাড়বে, কারণ কার্পেটের নিচে যেসব ঋণ লোকানো ছিল সেই নামে বেনামে নানা ধরনের কারসাজি করে সেই ঋণের হিসাবগুলো এখন জনসম্মুখে আসছে। তারপরও বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগটি যত দ্রুত সফলভাবে কার্যকর করা যাবে, বড় ঋণগুলো পুনর্গঠন করে ব্যবসায়ীদেরকে ব্যবসায় ফেরত আনা যাবে, তত দ্রুতই আমরা মনে করি যে আমাদের উৎপাদন এবং কর্মসংস্থানের একটি সুখবর মিলবে। দর্শক, আপনারা যে যেখানে বসে দেখছেন, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ইউসিবি পিএলসি টু দ্য পয়েন্ট।